আরে সুমন যে, তা তুই এখানে কি মনে করে? কেমন আছিস তুই? ব্যাগ হাতে নিয়ে আবার কোথায় যাচ্ছিস? আর ভালো ভালো আর থাকি কি করে? ভালো থাকার কি কোনো উপায় আছে? তুই ভালো আছিস তো? আর ভালো আর কেমন করে থাকি? বছরের অধিকাংশ সময় গ্রামে খরা থাকে, ফসল আবাদি তো ঠিক মতো হচ্ছেই না। আর অন্যদিকে তোদেরও তো একই দশা, গ্রামের বন্যার পানিতে তো সব কিছু একদম জবু থবু হয়ে রয়েছে। এটা কিভাবে ঘটলো বল? এমন ঘটনা তো আগে কখনো দেখিনি। এই প্রথমই দেখলাম আমার জীবনে। আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বন্যা, আর তোদের গ্রামে এত খরা, পাশাপাশি দুটি গ্রাম, কিন্তু এমন তো হবার কথা না। হয়তো উপরওয়ালা আমাদের উপরে নারাজ হয়েছে রে। একটা সময় কত সুখ ছিল, এই গ্রামটা ভরা মানুষের মুখে হাসি আর হাসি। সবার গোলা ভরা ধান ছিল, নদী ভরা মাছ ছিল, মাঠ ভরা ফসল। এখন আর এসব কিছুই দেখা যায় না, একদম শুকনো কাঠের মতো হয়ে গেছে গ্রামটা। সবই বুড়ির অভিশাপ রে জমির। সেদিন যদি মানুষ অমানুষ না হতো, আজ এই দুর্দশা আমাদের কপালে জুড়তো না রে। হায় রে অভিশাপ! এ অভিশাপ থেকে তো আমাদের আর কোনো মুক্তির পথ নেই রে। গ্রামবাসী কেন যে বুড়ির উপর এমন অত্যাচার করলো? বুড়ি কান্না করে এমন সর্বনাশ ডেকে আনবে কে ভেবেছিল বল? হ্যাঁ রে জমির, বুড়ি যদি আজকে বেঁচে থাকতো, তাহলে অভিশাপগুলো একটু হলেও মুক্তি পেতাম। বুড়ির কাছে না হয় আমরা গিয়ে ক্ষমা চেয়ে নিতাম, তাহলে তো বুড়ি আমাদের ঠিকই ক্ষমা করে দিত। এখন তো আমরা আর কোনো উপায় দেখছি না, মনে হয় না খেতে পেয়েই মরতে হবে আমাদের। কি বলবো শোভন, মনে হচ্ছে পৃথিবী যতদিন আছে ততদিনই বুড়ির অভিশাপ এই দুই গ্রামের উপরে থাকবে। আমাদের মনে হয় না খেতে পেয়েই মরতে হবে। দেখ রে জমির, গ্রাম প্রধানও যেন নির্ভক দর্শক হয়ে দেখছে সবকিছু। এত দুর্ভোগ দুর্যোগ দেখেও তো না পাত্তা। কি বলবো বল? হ্যাঁ রে হ্যাঁ, আমাদের আগের গ্রাম প্রধান কত ভালো মানুষ ছিলেন। তিনি মারা যাওয়ার পর যোগ্য কাউকে না পেয়ে আমাদের আজ এই দশা। তোদের গ্রাম প্রধানকেই আমরা দুই গ্রামের প্রধান বানিয়েছিলাম, ভেবেছিলাম উনি দুই গ্রামের একসঙ্গে এগিয়ে নেবেন, কিন্তু দেখ কি হচ্ছে এখন। হ্যাঁ রে, প্রধান হওয়ার আগে কত না কথা বলেছিল, সব মুখের বুলিতেই হয়ে গেল। বন্ধু, তাহলে আজ যাই রে, কাজ আছে আবার মাঠে। হ্যাঁ, আমিও দেখি ভালো মন্দ কিছু সদাই করতে পারে কিনা। তবে যাই হোক, গ্রাম প্রধান অন্য গ্রাম থেকে শাকসবজি এনেছে, এনে আমাদের খিদা মিটাচ্ছে। এটাই এখন অনেক, এটাই অনেক কিছু ভরসা করে। বাজারে তো সব কিছুই চড়া দাম রে, দ্বিগুণ দামে সব কিছু কিনতে হয়। তা ঠিক, দামটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু কিছু তো করার নেই। আর আমাদের তো পেট চালাতেই হবে। ঠিক আছে বন্ধু, তাহলে আজকে আমি যাই, অন্য আরেকদিন দেখা হবে আবার। কি করছো গিন্নি? এই বসে বসে বাইরের দিকে দেখছি গ্রামবাসীদের কি অবস্থা। 5 বছর ধরে গ্রামের এমন অবস্থা দেখলেও মায়া লাগে। শোনো, আমরা কি এই গ্রাম ছেড়ে শহরে যেতে পারি না? আমাদের ছেলেটাও তো কতবার চিঠিতে বলেছে। বললেই কি আর নিজের ভিটামাটি ছেড়ে অন্য কোথাও যাওয়া যায়? ও আচ্ছা গিন্নি, একটা কথা, চিঠির কথা বললে তাই মনে পড়লো। অপু তো চিঠি পাঠিয়েছিল, আজ ডাকঘর থেকে অপুর চিঠি নিয়ে আসলাম। কি লিখেছে ছেলেটা আমার? অপু 2 দিন পর গ্রামে ফিরছে বলল। এ কি বলছো গো তুমি? 7 বছর পর অপু আসবে? সে কবে ছেলেটা শিক্ষাবৃত্তি পেয়ে বিদেশে গিয়েছিল। আমাদের সেই ছোট্ট অপু আজ কত বড় ইঞ্জিনিয়ার হয়েছে, ভাবতেই আমার খুব খুশি খুশি লাগছে গিন্নি। গ্রামের উন্নতি
আমাদের অপু তো জানে না আমাদের গ্রামে কি বিপর্যয়। ও চিন্তা করবে বলেই তো কিচ্ছু বলিনি ওকে। আমার তো অন্য চিন্তা করতেছে গিন্নি। অপু আসবে, কি খাওয়াবো ওকে? এই খরায় কি ও নিজেকে মানিয়ে নিতে পারবে? পরে সব দেখা যাবে, আগে ছেলেটা আসুক। আয় হায় হায়, এ কি অবস্থা হয়েছে আমাদের গ্রামের। ভুবনডাঙ্গাও দেখলাম, ওখানে তো বন্যা আর বন্যা। ওখান থেকে নৌকায় করে আসলাম আমাদের গ্রামে, এখানে দেখি আবার খরা। এটা কি করে সম্ভব? তাও পাশাপাশি দুটি গ্রামের মধ্যে সব কিছুই যেন বদলে গেছে। বাড়ি তো চিনতেই পারছি না, কাউকেও দেখতে পাচ্ছি না। এখন কি করে যে বাড়ি ফিরবো? একটু এগিয়ে দেখি কাউকে পাচ্ছি কিনা। তুমি কে বাবা? এই গ্রামে নতুন মনে হচ্ছে তো তোমাকে, দেখে তো মনে হচ্ছে বিদেশ থেকে এসেছো তুমি। সুমন কাকা, তা আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আপনার সেই ছোট্ট অপু। অপু, তুই এত বছর পর এলি বাবা? বাহ, কত বড় হয়ে গেছে আমাদের সেই ছোট্ট অপুটা। শুনেছি তুই বিদেশে পড়াশোনা করে নাকি ইঞ্জিনিয়ার হয়েছিস বাবা। হ্যাঁ কাকা, আমি তো এসেছি, কিন্তু দু গ্রামের একই অবস্থা হয়েছে। হ্যাঁ রে, 5 বছর ধরে অমৃতপুরে বন্যা, আর ভুবনডাঙ্গায় তো খরা হচ্ছে রে। বছরের প্রায় 8 মাসই এই দুর্যোগ বয়ে চলতে হয় আমাদের। কি করব বল বাবা, আমাদের তো কিচ্ছু করার নেই। মা বাবা এই কথা তো আমাকে কখনো বলেনি কাকা, কিন্তু কেন বলেনি এই সব কথা আমাকে? তুই অনেক চিন্তা করবি তাই তোকে বলেনি। তোর বাবা মা তোকে নিয়ে অনেক চিন্তা করে, তাই তোকে এসব কিছুই জানায়নি। তোর বাবা মা যে কষ্টে আছে সেটা যদি তুই জানিস তাহলে কি তুই ভালো থাকতে পারবি? তাই তো তোকে এসব বলেনি। গ্রামের সবাই ভালো আছে তো কাকা? আমি বিদেশ থেকে এসেছি শুধু গ্রামের উন্নতির জন্য, কিন্তু এমন করুণ অবস্থা দেখব কল্পনাও করতে পারিনি আমি কাকা। বাবা, তুই তো ইঞ্জিনিয়ার, তুই দেখ তো কিছু একটু করতে পারিস কিনা। আমি যখন এসেছি কাকা, গ্রামের জন্য প্রাণপণ চেষ্টা করে যাব। কিন্তু কাকা, আমাদের বাড়িটা কোথায়? আমি তো খুঁজে পাচ্ছি না। আমার আসলে কিচ্ছুই মনে নেই। আর গ্রামের যে অবস্থা, বাড়ি কিভাবে খুঁজবো বলেন? তাহলে চল বাবা, আমার সাথেই চল। আমি তো তোদের ওদিকেই যাচ্ছিলাম। গ্রাম প্রধানের বাড়িতে এবার মিটিং বসিয়েছে, সেখানে যেতে হবে আমাকে। চলুন কাকা, তাহলে চলুন। অপু, আমার সেই ছোট্ট অপু। হ্যাঁ মা, কেমন আছো তুমি? আর বাবা কোথায়? এই গ্রামের অবস্থায় কেমন করে ভালো থাকি বল? তোর বাবা আজ গ্রামের প্রধানের কাছে গেছে, মিটিং বসবে নাকি। হ্যাঁ মা, সুবন কাকাকেও তো দেখলাম মিটিংয়ে যেতে। আমি তো বাড়ির রাস্তাটাই খুঁজে পাচ্ছিলাম না, কাকাই তো দেখিয়ে দিল। কিন্তু মা, তোমরা কিন্তু কাজটা ঠিক করোনি। কি ঠিক করিনি? গ্রামের এমন খারাপ অবস্থা আমাকে কখনো বলোনি তোমরা। এটা তোমরা খুবই খারাপ করেছো মা। তুই শুধু শুধু চিন্তা করবি বলেই তো তোর বাবাকে বলতে নিষেধ করেছিলাম। আচ্ছা, এখন হাত মুখ ধুয়ে নে। ইচ্ছে ছিল তোর পছন্দের সব খাবার রান্না করব, কিন্তু সেই কপাল তো আর আমার নেই। তুমি যা রান্না করো সেটাই আমার কাছে ভালো লাগে। কতদিন হলো তোমার রান্না খাইনি মা, আজকে পেট পুরে খাবো আমি। আমার ছেলে। তুই তো অপু বিদেশ চলে গেলি, আর এই গ্রামেই পড়ে রইলাম আমি, এই ছোট্ট স্কুলের শিক্ষক হয়ে। কি করব বল? শিক্ষকতা তো ভালো রে রতন, তুই তো কত সম্মানের একটা পেশা পেয়েছিস। এটা তো অনেক ভালো।
হাসালে রে, হাসালি অপু। দেখ দেখ, স্কুলটাই তো পানিতে ডুবে যাচ্ছে, তো সেখানে আমার সম্মান কোথা থেকে আসবে বল? হ্যাঁ, তার মানে 5 বছর ধরে গ্রামের শিশুরা স্কুলে যায় না? স্কুলে যাবে কি? বাড়ি থেকে বেরোলেই তো শুধু পানি আর পানি। কেউ কি নিজের ছেলে মেয়েকে স্কুলে বাড়তে পাঠাবে বল? কি শোনালি রে রতন, এমন ভাবে চলতে থাকলে তো 2 গ্রামের লোক সব অশিক্ষিত হয়ে যাবে। গ্রামের প্রধান কি এর কোনো উদ্যোগ নেয়নি নাকি? গ্রামের প্রধান, উনি তো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই যে এত ক্ষয়ক্ষতি হচ্ছে, গ্রামের মানুষ না খেতে পেয়ে মরছে, গ্রাম প্রধান তাতে একটুও শব্দ করছে না। কি করব বল? কি, এ তো মহা সাংঘাতিক ব্যাপার রে। আচ্ছা, তোর কি মনে হয় পাশাপাশি 2টি গ্রামে বিপরীত এমন অবস্থা হতে পারে? এটা কি শুধুই প্রকৃতির লীলা? সবাই তো বলে 2 গ্রামের সীমান্তে যে বুড়িমা ছিল না, তার অভিশাপেই নাকি এগুলো হচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। নদীর তীরে ছোট্ট কুড়িঘরে থাকতেন, আমাদের কত যে রূপকথার গল্প শোনাতেন, কিন্তু হঠাৎ উনি আমাদের অভিশাপ কেন দিবেন? তোর কি মনে আছে, বুড়ি ঠাকুমার যে এক আশ্চর্য ক্ষমতা ছিল? তিনি বলতে পারতেন কখন বন্যা হবে, কখন খরা হবে। ফসল আবাদি তো আমরা তাদের কথাই লাগাতাম আর কি। মনে থাকবে না আবার? তার কথাই তো আমরা সকল সবজি লাগাতাম। সব কিছু আমার মনে আছে রে, কিচ্ছুই ভুলি নাই। ভালোই চলছিল সব কিছু, ফসল আবাদিও দিব্যি ভালো হচ্ছিল। কিন্তু 5 বছর আগে 2 গ্রামের লোক বুড়িকে জিজ্ঞেস করলো ফসল বুনবে কিনা। তারপর কি হলো? বুড়ি ঠাকুমা সবাইকে বলেছিল যে এই মৌসুমেতেই যেন সবাই ফসল লাগায়, কিন্তু সেই মৌসুমেতেই যে হলো সবার সর্বনাশ। কেন রে, কি হয়েছিল সেদিন? বুড়ি মায়ের এত বছরের তপস্যা তখন যে মিথ্যা হয়ে গেল। অমিতাপুরে বন্যা ও ভুবনডাঙ্গায় খরা হয়ে গেল, তাই সবাই বুড়িমার উপর খেপে গেল। বন্যা খরা হয়েছে তো বুড়ি মায়ের উপর খেপার কি আছে এখানে? গ্রামবাসীর এত কষ্টের ফসল সব যে নষ্ট হয়ে যায়, সবাই খেপে খেপে বুড়িমার উপর হামলা করে। বুড়িমা সবাইকে শান্ত করতে চায়, কিছু একটা বলতে চাচ্ছিলেন, কিন্তু হঠাৎ গ্রামের প্রধানের লোকেরা তাকে অনেক জোরে আঘাত করে। বুঝলাম না রে রতন, গ্রামের লোকেরা বুড়িমাকে কেন আঘাত করবে? তারা গ্রামের লোকগুলোকেও খেপিয়ে তোলে। গ্রামবাসীরাও কিছু না বুঝে বুড়িমার উপর আঘাত করে। তারপর কয়েকদিন পরেই বুড়িমা যে মারা যায় আমাদের। গ্রামবাসী এতটা নির্বোধ হতে পারে কি করে? একজন বৃদ্ধ মহিলার গায়ে তার তো হাত তুলতে পারে না। বুড়িমা মরার আগে কিছু বলে নাই? তার এত বছরের ঘটনা হঠাৎ ভুল কি করে হলো? মার খাওয়ার পর তার স্মৃতিশক্তি যে একেবারেই নষ্ট হয়ে যায়। শুধু একটা প্রবাদ সারাক্ষণ বলতে থাকতেন তিনি। কি বলিস? কি প্রবাদ বাক্য বলতেন তিনি? প্রবাদ বাক্যটি হচ্ছে, রাজা করলো রদিনী অন্তর, তোমরা করলে বুড়ি দমন। এক গ্রামে পানি থাকবে না, অন্য গ্রামে পানি থামবে না। কি, রাজা করলো নদী নিয়ন্ত্রণ? আমি মনে হচ্ছে কিছু একটা রহস্যের ঘ্রাণ পাচ্ছি। ভাবতে হবে বিষয়টা নিয়ে। এই প্রবাদ বাক্যটি গ্রামের প্রধান শুনে সে মনে করতেছিল যে বুড়ি ঠাকুমা নাকি আমাদের অভিশাপ দিচ্ছে। আর প্রধান সাহেবের কথা মতো বুড়ি ঠাকুমার অভিশাপ লেগেও গেল। হ্যাঁ রে, তারপর থেকে গ্রামের সবাই এটা বিশ্বাস করলো। আর কি করব বল? কাকা, আমি আজ ভুবনডাঙ্গা আর অমৃতপুর নদীপথটা সম্পূর্ণ ঘুরে দেখতে চাই। যা রহস্য আছে আমার মনে হয় এই নদীতেই আছে। আমাকে নিয়ে এই নদীপথটা একটু ঘুরবেন, চলেন। তা বাবা, যেতে পারবো আমি,
কিন্তু পূর্ব দিকের 2 গ্রামের সীমান্তের দিকে যাওয়া নিষেধ আছে, ওই দিকে আমি যেতে পারবো না বাপু। নিষেধ কেন কাকা? কে বারণ করেছে ওইদিকে যেতে? আগে বাবা, গ্রাম প্রধান ওইখানে কেন, তার আশেপাশেও যেতে নিষেধ করে দিয়েছেন, তাই তো কেউ ওখানে যায় না। কিন্তু কেন নিষেধ করেছেন কেন, সেটা কি আপনাদের বলেই নাকি? ওইখানে নাকি বুড়ির আত্মা দেখা যায়। 2 জন লোকও মারা গেছে, পূর্ব সীমান্তের নদীতে গিয়েছিল, সেখানে গ্রাম প্রধান আবার জঙ্গল পরিদর্শন করতে গিয়ে লাশটা পেয়েছে নাকি। এখন ঠিক তো জানি না, তবে ওখানে নাকি বুড়ির আত্মা দেখা যায়, এই জন্যই যেতে নিষেধ করে দিয়েছেন। তা আপনি কি কখনো নিজের চোখে দেখেছেন, নাকি গ্রাম প্রধান বলেছে আর আপনারা মেনে নিয়েছেন? না না বাবা, আমরা কখনো দেখিনি, গ্রাম প্রধানের কাছেই শুনেছি আর কি। খরা বন্যার রহস্য মনে হয় ওখানেই পাবো। কাকা, তুমি চলো তো আমার সাথে, তুমি যত টাকা চাও আমি তোমাকে তত টাকাই দেব, কিন্তু আমাকে পূর্ব দিকে নিয়ে চলো না কাকা। টাকার লোভ আমার নাই বাবা, প্রাণটা চলে গেলে টাকা দিয়ে কি করবো বলো? কাকা, আমি থাকতে আপনার কোনো কিছুই হবে না, আপনি আমার সাথে চলুন না, আমি নিশ্চিত ওখানেই পাবো আমাদের গ্রামের এই দুর্দশার কারণ। চলেন না কাকা, প্লিজ চলেন। ঠিক আছে, তাহলে চলো। গ্রামের কথা বললে তাই রাজি হলাম, নয়তো আমি কিছুতেই ওখানে যেতাম না। ধন্যবাদ কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কি বলার জন্য হঠাৎ করে 2 গ্রামের মানুষকে ডাকলে? 2 গ্রামের সমস্যার সমাধান তোমরা খুঁজে পেলে? ধৈর্য হারা হবেন না কাকা, সবই জানতে পারবেন। একটা কথা আমাকে বলো, পাশাপাশি 2টি গ্রাম, একটায় বছরের পর বছর বন্যা, আরেকটায় বছরের পর বছর খরা, এটা কি স্বাভাবিক কোনো বিষয়? স্বাভাবিক আর অস্বাভাবিক বুঝি না, সবই তো বুড়ির অভিশাপ। ঠিক আছে, তোমাদের কথা আমি মেনে নিলাম, কিন্তু কেউ কি একটা জিনিস ভেবে দেখেছো? বুড়ির অভিশাপের আগেও তো এই 2 গ্রামের আলাদা আলাদা দুর্যোগ হয়েছিল, তখন তো কোনো অভিশাপ ছিল না, তখন কেন হলো? কথাটা তো মন্দ বলিসনি, এমনটা তো ভেবে দেখিনি আগে। তাহলে কি এটা বুড়ির অভিশাপ নয়, এটা সৃষ্টিকর্তার লীলা? না না, এটা সৃষ্টিকর্তার লীলাও না, আবার অভিশাপও না, এটা হচ্ছে মানুষের কাজ। তোমাদের বুড়ি ঠাকুমা মারা যাওয়ার আগে আওড়ানো প্রবাদ কি মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে, মনে আছে, সব কিছুই মনে আছে। ওই যে বুড়ি পাগল বেশে বলতো, রাজা করলো নদী নিয়ন্ত্রণ, তোমরা করলে বুড়ি দমন, এইটা বুঝতে পারছো তোমরা? হ্যাঁ হ্যাঁ, এই প্রবাদ তো আমাদের একদম মুখস্থ হয়ে গেছে। এখানে বুড়ি ঠাকুমা রাজা বলেছেন কাকে? তাহলে সবাই ভেবে দেখুন, আমাদের রাজা আসলে কে? এটা তো বোঝাই যাচ্ছে যে আমাদের গ্রাম প্রধানের কথাই বলেছে হয়তো। ঠিক বলেছো বাবা, রাজাই করলো নদী নিয়ন্ত্রণ, মানে হচ্ছে আমাদের গ্রামের প্রধান আমাদের স্বাভাবিক প্রবাহ আটকে দিয়েছে, এখন আর নদীতে আগের মতো স্রোত বহন করতে পারে না, আর নদীর পানির 2 গ্রামের মাঝখান থেকে একদম আটকে দিয়েছে, যার কারণে এক গ্রামে প্রচণ্ড পরিমাণে বন্যা, আর এক গ্রামে একদম খরায় ভরপুর, যার কারণে আমাদের সমস্যা। এটা সবই হচ্ছে ওই আমাদের রাজার কাজ, মানে গ্রাম প্রধানের কাজ। কি বলো তুমি? বাত আসলো কোথা থেকে? নদীতে যদি বাঁধ থাকতো তাহলে তো আমরা দেখতে পেতাম নাকি? 2 গ্রামের পূর্ব দিকের সীমান্তে কারো তো চলাফেরা নাই, আপনারা কেউ তো পূর্ব দিকে যাননি, গেলেই বুঝতে পারতেন বিষয়টি। আরে পাগল নাকি, ওখানে তো বুড়ির বাড়ি ছিল, বুড়ি মারা যাওয়ার পর আত্মার ভয়ে ওখানে তো কেউ আর যায় না, ওপাশটা এমনিতেই অনেক জঙ্গলে ভরপুর, দেখলেই তো গা শিউরে ওঠে জায়গাটি, লোক কি করে যাবে ওখানে? গ্রামের 2 জনকে তো বুড়ির আত্মা হত্যা করেছিল। গ্রামের প্রধান পূর্ব দিকের নদীতে পর্যবেক্ষণ করতে গিয়েছিল, সেখানে তো লাশ পান, তার জন্যই তো ওখানে যাওয়া নিষেধ করে দিয়েছেন সবাইকে। আরে সবই হলো মিথ্যা গুজব, আমার মনে হচ্ছে ওই 2 জন নদীর বাঁধ দেখে ফেলেছিল,
তাই গ্রামের প্রধান তাকে মেরে ফেলেছে। তুমি যে বলছো যে বাদ আছে, তুমি কি নিজ চোখে দেখেছো সেটা? না দেখেই কেন উল্টো পাল্টা কথা বলছো তুমি? দেখেছি মানে কি? আমি একা দেখিনি, আমার সাথে বিন্দু কাকাও ছিলেন। জিজ্ঞেস করে দেখেন ওনাকে। হ্যাঁ গো হ্যাঁ, প্রথমে আমি যেতে চাইনি, তারপরে ভাবলাম ছেলেটি এত করে বলছে যেহেতু যাই তাহলে। তারপর গিয়ে দেখলাম সে তুমুল কাণ্ড, নদীর মাঝখানে বাঁধ দেওয়া হয়েছে। গ্রামের প্রধান দেখি সেখানে আবার মাছ চাষও করেছেন, সেখানে আবার সবজিও চাষ করেছেন। সেই মাছ আর সবজি শহরে বিক্রি করেন তিনি, সঙ্গে আমাদের বাজারেও দ্বিগুণ দামে বিক্রি করেন। অন্য গ্রাম থেকে এনেছে, এটা আবার সে পরে বলে আমাদের। কি, আমরা যাকে আমাদের রক্ষকের দায়িত্ব দিলাম সেই আমাদের ভক্ষক হয়ে গেল? এই জন্যই বুঝি গ্রামের প্রধান সাহেব গ্রামের এত কষ্ট দেখার পরেও হাত পা গুটিয়ে বসেছিলেন, তলে তলে আবার টাকাও মারছিলেন আর কি। চলো চলো, আর সহ্য করব না আমরা এসব। আজকেই গ্রাম প্রধানের বাড়িঘর সব জ্বালিয়ে দিব। সেই দিন রাতে ক্ষুব্ধ গ্রামবাসী গ্রাম প্রধানের বাড়ি জ্বালিয়ে দেয়, কিন্তু তারা বুড়িমায়ের গায়ে হাত তুলে যে ভুল করেছিল তা এখন আর করেনি। বিশ্বাসঘাতক গ্রাম প্রধানকে পুলিশের হাতে তুলে দেয় অপুর কথাতে এবং তার পরিবারের সবাইকে গ্রাম ছাড়া করে। ভোরের অপেক্ষা করেনি, সেই রাতেই সবাই মিলে নদীর বাঁধ খুলে দিল। মাটির বাঁধ ভেঙে গড়িয়ে এলো নদীর মুক্ত জল। অমৃতাপুর ও ভুবনডাঙ্গা আবার সবুজে ভরে উঠল।